আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা আক্তার ইভা, তোমার রোল কত? সালমা আক্তার ইভা। মিস 42। আচ্ছা, তোমার রোলটা গতদিনও মনে হয় এভাবে ছিল, তাই না? প্রতিবারই দিয়ে নিতে হয় নাকি? জি মিস, আমি যে ঠিক করে নেই ভিডিও মানে ক্লাস যখন করি। আচ্ছা, ঠিক করে নাও তাহলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে সাবিকুন নাহার, রোল দেখা যায় না। হ্যাঁ, সাবিকুন দিয়ে রোল লিখবা। ওয়ালাইকুম আসসালাম। সাবিকুন নাহার। আচ্ছা, তোমরা এখন ভিডিও অন করো, ভিডিও অন করো। আমরা দ্রুত ক্লাস আরম্ভ করে দিব, কেননা সময় পাওয়া যায় না আসলে এত কম সময়ের মধ্যে। সঠিকভাবে পুরোপুরি আলোচনাটা কিন্তু হয় না, কিছু বাকি রয়ে যায় প্রতিদিনই। মানে এই সময়টা তোমাদেরকে অ্যাডমিট করতে করতে এবং তোমাদের রোল কলে অনেক সময় চলে যায়। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করবা, কেমন? তো আমরা 10 জন আছি, আমি কি আরম্ভ করে দিব? একটু ওয়েট করি ওদের জন্য, একটু ওয়েট করি আর 2-1 মিনিট। তোমরা সবাই সুস্থ আছো তো নাকি? শুনতে পাচ্ছ জি আমাকে? ম্যাডাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমাদের কি গত ক্লাসে বলেছিলাম যে এই চ্যাপ্টারটা শেষ হলে এই চ্যাপ্টারের উপরে অবজেক্টিভের কিন্তু একটা অবজেক্টিভ এর উপর, হ্যাঁ, প্রশ্নের উপর আমরা একটা পরীক্ষা নিব, বলেছিলাম না? অবজেক্টিভ কোশ্চেন দিয়ে একটা পরীক্ষা হবে তোমাদের, এই চ্যাপ্টারের উপর প্রথম নিব আমি সেই পরীক্ষাটা। তো তোমরা মোটামুটি প্রিপারেশন নিতে থাকো, যে কোনো দিন আমি ডেট দিয়ে পরীক্ষাটা নিয়ে নিব, কেমন? আচ্ছা, তাহলে আমরা স্ক্রিন শেয়ার দিই। দেখা যাচ্ছে? মেয়েরা দেখতে পাচ্ছ তোমরা? স্ক্রিন শেয়ার করেছি। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন শেয়ার দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে? স্পষ্ট দেখা যাচ্ছে? বলো দেখি। ওকে। তো আমরা জীববিজ্ঞান নবম ও দশম শ্রেণীর যে পাঠ্যপুস্তক, সেখানে অধ্যায় 13 জীবের পরিবেশ পড়ছিলাম অনেকদিন যাবতই। আজকের যে পাঠ সেটা হচ্ছে 13.5.2। গত লেকচারে আমরা 13.5.1 নিয়ে আলোচনাও করেছি এবং ওই অংশটুকু থেকে বা সেই পাঠ থেকে যেই ধরনের প্রশ্নগুলো আসতে পারে সেই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আজকের লেকচার হলো 28। তাহলে আমরা আরম্ভ করে দিই, শুরু করে দিই।
আজকে যে 13.5.2 যে পাঠটা আমরা আরম্ভ করব সেখানে মূলত আছে বিভিন্ন জীবের মধ্যে মিথস্ক্রিয়া, আন্তঃনির্ভরশীলতা এবং পরিবেশের ভারসাম্যতা। আমরা এই বিষয়টি একটু বলি যে এই যে তোমার হলো মিথস্ক্রিয়া, হ্যাঁ, আন্তঃনির্ভরশীলতা, এগুলোর সংজ্ঞা, এগুলোর উদাহরণ ইত্যাদির মাধ্যমে বিষয়গুলোকে এখানে স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু এই যে পরিবেশের ভারসাম্যতা, হ্যাঁ, এই পরিবেশের ভারসাম্যতা বা পরিবেশের ভারসাম্য রক্ষায় যে মিথস্ক্রিয়া অর্থাৎ আন্তঃনির্ভরশীলতার যে তোমার প্রয়োজন বা গুরুত্ব, সেই বিষয়টাই এখানে দেয়া হয়েছে ঠিকই, কিন্তু তোমার গুছিয়ে দেয়া নাই, যেহেতু এটা উচ্চতর দক্ষতা ভিত্তিক একটা বিষয়। সুতরাং এই বিষয়গুলো পড়ে অর্থাৎ মিথস্ক্রিয়া, আন্তঃনির্ভরশীলতা, এই দুইটা বিষয়কে বিভিন্ন উদাহরণের মধ্য দিয়ে তোমরা জানবে। আগেও জেনেছো, এখন নতুন করে আবার তোমাদের সামনে আমি উপস্থাপন করব এবং এই বিষয়গুলোকে খুব ভালো মতো মনোযোগ সহকারে বুঝতে চেষ্টা করবে, এবং তাহলেই পরবর্তীতে উচ্চতর দক্ষতা ভিত্তিক যে বিষয়টি আছে, যেটা প্রশ্নে আসলে আমরা সঠিকভাবে সবগুলো পয়েন্টকে উপস্থাপন করতে পারি না, সেই বিষয়টা পারবে। পরিবেশের ভারসাম্যতা বা পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বিষয়গুলো মিথস্ক্রিয়ায় এবং আন্তঃনির্ভরশীলতা কিভাবে কাজ করে। তাহলে আমরা সবাই জানি যে সবুজ উদ্ভিদ, এটাকে আমরা স্বনির্ভর বলে থাকি। হ্যাঁ, স্বনির্ভর, যেহেতু এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। হ্যাঁ, এরা স্বভোজী অর্থাৎ অটোট্রফিক। কিন্তু তুমি যদি এইভাবে চিন্তা করো যে পরিবেশ তান্ত্রিক দিক থেকে যদি চিন্তা করি, সবুজ উদ্ভিদ কিন্তু স্বনির্ভর সম্পূর্ণভাবে না। শুধুমাত্র খাদ্য তৈরি করতে গেলে সেই হিসাব যদি আমরা করি, তাহলে অন্যান্য প্রাণী এই খাদ্য তৈরি করা, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। সেই ক্ষেত্রে সবুজ উদ্ভিদ স্বনির্ভর আমরা বলতে পারি আপাত দৃষ্টিতে। কিন্তু তুমি যদি গভীরভাবে চিন্তা করো, সে কিন্তু এই ক্ষেত্রেও নির্ভরশীল। কিভাবে বলতো? কেউ বলতে পারবা সবুজ উদ্ভিদ খাদ্য তৈরিতে নির্ভরশীল? বিষয়টি কেউ বলতে পারবা বা একমত কিনা? হ্যাঁ অথবা না বলো আগে। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? যে কোনো একজন বলো হ্যাঁ নাকি না। সবুজ উদ্ভিদ কি সম্পূর্ণ নির্ভরশীল, স্বনির্ভর নাকি নির্ভরশীল খাদ্য তৈরির ক্ষেত্রে? তোমরা আনমিউট হও। স্বনির্ভর। খাদ্য তৈরির ক্ষেত্রে সম্পূর্ণভাবে স্বনির্ভর? বলো দেখি, সম্পূর্ণভাবে কি স্বনির্ভর? হ্যাঁ অথবা না বলো। না মিস। হ্যাঁ, কেন না? একটা দুটো উদাহরণ দাও যে কার উপর নির্ভরশীল। আচ্ছা, বলতে না পারলে আমি একটু তোমাদেরকে হেল্প করি। সেটা হচ্ছে যে দেখো, খাদ্য তৈরি করতে গেলে কি কি লাগে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াতে কার্বন ডাই অক্সাইড লাগছে, পানি লাগছে, তাই না? সূর্যালোক লাগছে, ক্লোরোফিল লাগছে। ক্লোরোফিল তার মধ্যেই আছে, অর্থাৎ সবুজ উদ্ভিদের মধ্যেই থাকে, কিন্তু সূর্যালোকের উপর এরা নির্ভরশীল, কার্বন ডাই অক্সাইড পানির উপর নির্ভরশীল। তার মানে হচ্ছে এরা অজীব উপাদানের উপর নির্ভরশীল। সেইভাবে চিন্তা করলে, বাস্তুতান্ত্রিক দিক থেকে চিন্তা করলে দেখো, খেয়াল করে প্রত্যেকটা জীব, সেটা উদ্ভিদ হোক আর প্রাণী হোক, সবাই কিন্তু বিভিন্ন অন্যান্য জিনিসের উপর নির্ভরশীল। সেটা হতে পারে জীব অথবা অজীব উপাদান। আচ্ছা, যেমন গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, অন্যান্য জীবজন্তু একে অপরের দ্বারা যে কোনো ভাবে দেখবা প্রভাবিত, এবং কম বেশি এরা পরস্পরের উপর নির্ভরশীল। আমরা এখানে দু একটা উদাহরণ দেখছি, তোমাদের বইয়ে ঠিক এইভাবেই দেওয়া আছে, কিন্তু বিষয়গুলোকে তোমরা মানে সঠিকভাবে বুঝতে হবে, তোমাদের মাথায় এটা থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে এগুলোকে উপস্থাপন করতে পারবা। একটা সবুজ উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখবা যে এরা তো অনেকেই আছে যারা পরপরাগায়ন করে। তো পরপরাগায়ন বা ক্রস পলিনেশনে এরা কিন্তু কীট পতঙ্গের উপর নির্ভরশীল। আবার বীজ বিতরণের জন্য দেখা যায় যে পশু পাখির উপর নির্ভরশীল, কেননা পশু পাখি খাদ্য হিসেবে ফল খায়, এবং ফল খাওয়ার পরে সেই বীজগুলোকে তারা হজম করতে পারে না। পরবর্তীতে যে কোনো জায়গায় তারা মলত্যাগ করলে সেই জায়গাটায়, অর্থাৎ যেই জায়গা থেকে সেই ফলটা খেলো সেই জায়গায় যদি মল না ত্যাগ করে অন্য জায়গায় ত্যাগ করে, তবে কি হবে? অন্য জায়গায় যে বীজটা পড়বে, তাহলে বীজের যে বিস্তার বা বিতরণ, সেটাও কিন্তু পশু পাখির দ্বারা হয়ে থাকে। এই ক্ষেত্রে সপুষ্পক উদ্ভিদটা কিন্তু নির্ভরশীল।
পরাগায়নের ক্ষেত্রেও এবং বীজ বিস্তারণের ক্ষেত্রেও। এছাড়া দেখো জীবকুল শ্বাসক্রিয়া বা শ্বসন ক্রিয়ায় যে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী উভয়ই শ্বসন ক্রিয়া যে কার্বন ডাই অক্সাইড তৈরি করে, সেইটা আবার শুধুমাত্র উদ্ভিদ কাজে লাগায় কিসে? উদ্ভিদের ক্ষেত্রে সেটা কিভাবে কাজে লাগে? সালোক সংশ্লেষণে, খাদ্য তৈরি করতে গেলে। ঠিক একইভাবে সালোক সংশ্লেষণের সময় সবুজ উদ্ভিদ যে অক্সিজেনটা ত্যাগ করে, সেই অক্সিজেনটা আমরা কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয় শ্বসনের জন্য আমরা ব্যবহার করে থাকি। তাহলে দেখা যাচ্ছে যে কোনো ভাবেই উদ্ভিদ কিন্তু প্রাণীর উপর নির্ভরশীল বিভিন্ন ক্ষেত্রে। এভাবে এক প্রাণী আরেক প্রাণীর উপর নির্ভরশীল এবং প্রাণীরা অবশ্যই উদ্ভিদের উপর নির্ভরশীল। এছাড়া ব্যাকটেরিয়া, ছত্রাক, বিভিন্ন প্রকার জীবাণু, এগুলো দ্বারা কিন্তু গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ বিভিন্নভাবে প্রভাবিত হয়। এক কথায় বলতে গেলে যে পারস্পরিক যে সংযোগ এবং নির্ভরশীলতা, এটা কিন্তু তোমার জীবন ক্রিয়া পরিচালনার চাবিকাঠি। এই যে আমি দেখো আন্ডারলাইন করেছি, এই জায়গাটা আন্ডারলাইন করেছি, এটা কিন্তু এমনি করি নাই। এইটা কিন্তু উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্নের একটা ক্লু হতে পারে। কেমন? যে পারস্পরিক সংযোগ ও নির্ভরশীলতাই জীবন ক্রিয়ার পরিচালনার চাবিকাঠি। আমরা এই বিষয়টা প্রথমেই মানে এই লাইনটা জানলাম, হ্যাঁ, কিন্তু এইটা এখন যে পড়বো আমরা বা জানবো আবারও নতুন করে, আমরা যে আবারও এখন বলছি তোমাদের সামনে, সেই বিষয়টা এখন বলার পরে দেখবা যে বর্ণনার পরে বা আলোচনার পরে দেখবা তোমাদের কাছে এই বিষয়টা একেবারে সহজ মনে হবে এবং উচ্চতর দক্ষতা ভিত্তিক এই ধরনের কোশ্চেন আসলে তোমরা সেটাকে সহজেই উপস্থাপন করতে পারবা। শুধু মনে রাখবা কোন কোন পয়েন্ট কোন কোন ক্ষেত্রে আমরা উপস্থাপন করব। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ অথবা না বলো। তোমরা আছো কিনা আমি তাই বুঝতে পারছি না। আচ্ছা, কোনো সমস্যা হলে অবশ্যই মাঝখানেই বলবা, আমার জন্য কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে জীবজগতে বিভিন্ন প্রকার গাছপালা এবং প্রাণী, হ্যাঁ, এদের মধ্যে একটা জৈবিক সম্পর্ক আছে, তাই না? গাছপালা, প্রাণী, এদের মধ্যে কি আছে? জৈবিক সম্পর্ক আছে। এবং এটাকেই বলা হয়, এই সম্পর্কটাকে বলা হয় সহ অবস্থান বা সিম্বায়োসিস। এটা প্রায়ই সংজ্ঞা হিসেবে বা 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসে, হ্যাঁ, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। তাহলে আমরা বলতে পারি যে গাছপালা, জীব জগতে গাছপালা এবং প্রাণী, হ্যাঁ, উদ্ভিদ এবং প্রাণী, এদের মধ্যে যে জৈবিক সম্পর্ক, এই সম্পর্কগুলোকে বলা হয় সহ অবস্থান বা সিম্বায়োসিস। আচ্ছা, এই যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে জীবগুলো যারা থাকে, এর মধ্যে যে সম্পর্কের মধ্যে যে উদ্ভিদ প্রাণী বা প্রাণী এভাবে যারা থাকে, তাদেরকে বলা হবে সহবাসকারী। সহ অবস্থানে যে প্রাণী বা উদ্ভিদ থাকবে তাদেরকে বলবো আমরা সহবাসকারী বা সহ অবস্থানকারী, অর্থাৎ সিম্বায়ন্স। তাহলে সিম্বায়োসিস হলো সম্পর্কটা, হ্যাঁ, আর যারা থাকছে এই সম্পর্কের মধ্যে তারা হচ্ছে সিম্বায়ন্স। তাহলে সিম্বায়োসিস আর সিম্বায়ন্সের মধ্যে পার্থক্য তুমি এখন করতে পারবা। আচ্ছা, এই যে সহ অবস্থানকারী জীবগুলো, এদের মধ্যে যে ক্রিয়া, মানে এদের মধ্যে আমরা তো প্রথমেই পড়ছি যে এদের মধ্যে জৈবিক সম্পর্ক আছে। তাহলে এই জৈবিক সম্পর্কটা যদি স্থাপন করতে হয়, এই সম্পর্কের জন্য তো বিভিন্ন ধরনের কাজ হয়, তাই না? ক্রিয়া বিক্রিয়া ঘটে। এই যে ক্রিয়া বিক্রিয়া, একে বলা হয় মিথস্ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়াটার মধ্য দিয়ে সহ অবস্থান সৃষ্টি হয় তাকে আমরা বলবো মিথস্ক্রিয়া। তাহলে এই 3টা বিষয় কিন্তু একেবারে ওতপ্রোত ভাবে জড়িত। এক হচ্ছে সহ অবস্থান, আর একটা হচ্ছে সহবাসকারী, আর একটা হচ্ছে মিথস্ক্রিয়া। তাহলে মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে যারা সম্পর্ক সৃষ্টি করবে তাদের আমরা বলবো সিম্বায়ন্স বা সহ অবস্থানকারী। আর সহ অবস্থানকারীরা যেই সম্পর্কের মধ্যে দিয়ে থাকে তাদেরকে সেইটাকে আমরা বলবো সহ অবস্থান। তাহলে বিভিন্ন ভাবেই কিন্তু আমরা এগুলোকে সংজ্ঞায়িত করতে পারি এবং এদের মধ্যে তুলনামূলক আলোচনা দিলেও কিন্তু আমরা পারবো। কি পারবা না? বুঝতে পেরেছো কিনা একটু বলো দেখি। জি মিস। একজন বললে হবে না তো, আরো 2-1 জন বলো। সমস্যা থাকলে অবশ্যই বলবা, কেমন? তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে মিথস্ক্রিয়ায় যে অংশগ্রহণকারী জীবগুলো, এগুলা পরস্পর আন্তঃনির্ভরশীল, অর্থাৎ একে অপরের উপর নির্ভরশীল। তো এটা কেউ কিন্তু স্বয়ং সম্পূর্ণ না। যে কোনো সম্পর্ক দেখো তুমি, যে কোনো একজনকে তুমি হিসাব করো, দেখবে আরেকজনের উপর নির্ভরশীল। এই আন্তঃনির্ভরশীল হওয়া মানে হচ্ছে একজন মানে বিশেষ কেউ কখনোই স্বয়ং সম্পূর্ণ হতে পারে না, একা একাই থাকতে পারবে, সহজভাবে বাঁচতে পারবে, এমন কিন্তু জীবজগতে এই ধরনের উদাহরণ বা নজির আমরা দেখতে তেমন পাই না। স্বয়ংসম্পূর্ণ কেউই না। তো অডাম পরিবেশ বিজ্ঞানী
অডাম, উনি বলেন যে এই যে আন্তনির্ভরশীলতা, এই আন্তনির্ভরশীল যে সম্পর্ক, এটা দুই রকম হয়, মূলত দুই রকম। একটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া, হ্যাঁ, এই আন্তনির্ভরশীল সম্পর্কটা দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া বা পজিটিভ ইন্টারাকশন দ্বারা, আরেকটা হচ্ছে যে ঋণাত্মক আন্তঃক্রিয়া বা নেগেটিভ ইন্টারাকশন দ্বারা। তার মানে ধনাত্মক আন্তঃসম্পর্ক থাকতে পারে, ঋণাত্মক আন্তঃসম্পর্ক গড়ে উঠতে পারে বিভিন্ন জীবের মধ্যে। আচ্ছা, এরপরে ধনাত্মক আন্তঃক্রিয়া সম্পর্কে একটু জানি, এই সম্পর্কে কিছু কোশ্চেনও আমার হাতে আছে। আচ্ছা দেখো, পজিটিভ ইন্টারাকশন, এখানে কি হয় দেখো, এই আন্তঃসম্পর্কে যে দুইটা জীব থাকবে, হ্যাঁ, সেই জীবগুলা একটা আরেকটাকে সহায়তা করে, দুইজন দুইজনকে সহায়তা করে, সাহায্য করে, এটাই হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া। এখন এই যে সহযোগিতা করে দুইজন, এদের মধ্যে একজন বা উভয় উপকৃত হতে পারে, এমনও হতে পারে দুইজনই একসাথে থাকার ফলে, সহ অবস্থানের ফলে দুইজন উপকৃত হচ্ছে। আবার এমনও হতে পারে যে একজন শুধু উপকৃত হয়, কিন্তু অন্যজন উপকৃত না হলেও অপকৃত হয় না। হ্যাঁ, এইরকম হচ্ছে দুইটা সম্পর্ক এদের মধ্যে দেখা যায়। তো এটা খুব লাভজনক একটা সম্পর্ক, আন্তঃসম্পর্ক বা আন্তঃক্রিয়া। হ্যাঁ, লাভজনক এই আন্তঃক্রিয়ার দুটি প্রধান বিভাজন আছে, একটা হচ্ছে মিউচুয়ালিজম আর একটা হচ্ছে কমেন্সালিজম। একটা হচ্ছে মিউচুয়ালিজম আর একটা হচ্ছে কমেন্সালিজম। আমরা জানি মিউচুয়ালিজম মানে হচ্ছে যে দুইজনই উপকৃত হবে, মিউচুয়ালিজম এবং কমেন্সালিজম হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়ার দুইটা অংশ, ঠিক আছে? তো মিউচুয়ালিজম হচ্ছে যে প্রথমটা, একটা বা উভয় উপকৃত হতে পারে, উভয়ই যখন উপকৃত হয় তখন সেটা হচ্ছে মিউচুয়ালিজম। সহযোগীদের উভয় একে অন্যের দ্বারা উপকৃত হয়, এটাকে বলবো মিউচুয়ালিজম। এখানে উদাহরণ হিসেবে তোমরা এটা খুব ভালো মতো জানো, মৌমাছি, প্রজাপতি, পোকামাকড়, হ্যাঁ, এগুলা কি করে পরপরাগায়নের সময় মানে কাজে লাগে। কিভাবে? এরা তো আর পরপরাগায়ন করতে আসে না, এরা আসে হচ্ছে মধু আহরণের জন্য। মধু খাদ্য হিসেবে তারা গ্রহণ করে, এই কারণে ফুলের মধ্যে বসে এবং তাদের অজান্তেই কি হয়, পরাগায়ন হয়ে যায়। তাহলে পরাগায়ন হওয়ার কারণে ফুল উপকৃত হয়, হ্যাঁ, বা গাছ উপকৃত হয়। আর মৌমাছি, প্রজাপতি, পোকামাকড় এরা উপকৃত হয় খাদ্য নিয়ে। মধু ওদের খাদ্য, সেই খাদ্যটা গ্রহণ করে বা তাদের নিজস্ব মানে পরবর্তীতে তাদের খাওয়া হিসেবে তারা রাখে এগুলো, মৌমাছির ক্ষেত্রে যেমন। তো সেই ক্ষেত্রে তারা উপকৃত হয় খাদ্য গ্রহণ করে। তাহলে এখানে কাদের মধ্যে মিউচুয়ালিজম দেখছি? একটা হচ্ছে উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ এর ফুল এবং মৌমাছি, প্রজাপতি বা পোকামাকড়, এদের মধ্যে একটা মিউচুয়ালিজম আমরা দেখতে পাই, উভয়ই উপকৃত হয়। আবার অনেক সময় দেখা যায় অনেক পাখি বাদুড় ফল খেয়ে বাঁচে, কিছুক্ষণ আগে আমি এইটার উদাহরণ দিয়েছি। এই ফল তারা খাচ্ছে, এর জন্য তারা উপকৃত হচ্ছে। আর যেই গাছের ফল খাচ্ছে সেই গাছের উপকারটা কি, তাদের বীজটা স্থানান্তর হচ্ছে অন্য জায়গায়, তাহলে তাদের উদ্ভিদের বিস্তার ঘটছে। যেহেতু উদ্ভিদের বীজ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাহলে উদ্ভিদের বীজের বিস্তরণের ক্ষেত্রে অর্থাৎ অন্য জায়গায় সেই উদ্ভিদটা স্বাভাবিকভাবেই বিস্তার লাভ করতে পারবে। এটা হচ্ছে উদ্ভিদের উপকারিতা। তোমরা জানো যে একই জায়গায় যখন অনেক উদ্ভিদ জন্মাবে তখন তাদের মধ্যে প্রতিযোগিতা হবে, এটা কিন্তু কাম্য না। প্রতিযোগিতায় কেউ টিকে থাকবে, কেউ মারা যাবে, কেউ টিকবে না, কেউ অসুস্থ হয়ে থাকবে বা সুস্থভাবে বাড়বে না। সুতরাং তারা চাবে যে তাদের বিস্তার ঘটুক, যেন তারা আলাদা আলাদা জায়গায় যে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে বীজের স্থানান্তর হয় হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদ এভাবে উপকৃত হয়। আর পাখি, বাদুড় যারা ফল খাবে তারা উপকৃত হবে যে তাদের খাদ্য তারা সংগ্রহ করতে পারলো। এখানে কোনো সমস্যা থাকলে বলো, কোনো সমস্যা আছে এখানে? আজকে একেবারেই চুপচাপ, না মিস, বুঝতেছো? কারোই কোনো সমস্যা নাই? আচ্ছা, মিস জি বাবা বলেন। মলত্যাগ করলে যে বীজ নির্গত হয় তা থেকেও গাছ উৎপন্ন হয়। হ্যাঁ, তার থেকেও গাছ উৎপন্ন হয়, ওরা হজম করতে পারে না, হ্যাঁ, এবং নষ্টও হয় না। বীজের যে গুণাগুণ, অঙ্কুরিত হওয়ার জন্য যে গুণাগুণ থাকা প্রয়োজন, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই থেকে যায়। এটা খুব সুন্দর একটা কোশ্চেন করছো তোমরা, কেননা আসলেও তো মনে হয় যে খেয়ে ফেলেছে, তাহলে এটা নির্গত হলে কেন আবার বীজটা অঙ্কুরিত হবে বা গাছ উৎপাদন করবে। তো খুব ভাল লাগলো।
কোশ্চেনটা পেয়ে, মানে যেটা মনে আসবে তোমার, যেটা বুঝবা না, যেটাতে কোনো প্রশ্ন মিস থাকবে মানে বীজ খেলে ওরা বীজই মানে মলত্যাগ করে? হ্যাঁ, ওরা তো খাদ্য হিসেবে বীজ বীজ খাচ্ছে না, ওরা খাচ্ছে হচ্ছে ফলের অংশটুকু। হ্যাঁ, তো সেই ফলের অংশটুকু খাওয়ার পর বীজটা আর তারা হজম করতে পারে না, কেমন, সেই বীজটা সরাসরি নির্গত হয় এবং সেটা থেকে নতুন গাছ সৃষ্টি হয়। ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা উদাহরণ আছে, একটা শৈবাল একটা ছত্রাক। তোমরা জানো শৈবাল আর ছত্রাক একসাথে থেকে যে সহ অবস্থানটা সৃষ্টি করে সেটাকে বলা হয় লাইকেন। এটা প্রশ্ন আসে জ্ঞানমূলক, যে লাইকেন কি। তাহলে শৈবাল ও ছত্রাক সহ অবস্থানের ফলে যেই একটা অ্যাসোসিয়েশনের সৃষ্টি হয় সেটা হচ্ছে লাইকেন। হ্যাঁ, এখন ছত্রাক বাতাস, এখানে ছত্রাক কিভাবে কাজ করে শৈবালের জন্য, হ্যাঁ, দুজন দুজনকে উপকার করবে। তো শৈবাল, ছত্রাক কি করে, ছত্রাক বাতাস থেকে জলীয় বাষ্প গ্রহণ করে, যেটা কিনা শৈবালের প্রয়োজন। কারণ না জলীয় বাষ্পই মানে হচ্ছে যে পরবর্তীতে সেটা যদি তরল রূপ নেয় তাহলে সেটা কি হবে, পানি। তাহলে এই পানিটা সে পাচ্ছে, কে পাচ্ছে, শৈবাল পাচ্ছে। ছত্রাক এটাকে আনছে, শৈবাল সেটাকে পাচ্ছে। এবং উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে। তাহলে ছত্রাক খনিজ লবণ সংগ্রহ করে এবং পানি বা জলীয় বাষ্প সংগ্রহ করে। হ্যাঁ, করার পরে দুজনই এটাকে ব্যবহার করতে পারে, ছত্রাকও ব্যবহার করে। আর তোমরা জানো যে শৈবাল একটা উদ্ভিদ, যেটা কিনা তোমার উচ্চ শ্রেণীর শৈবালকে আমি বলছি যে খনিজ লবণ তার বৃদ্ধির জন্য প্রয়োজন, পানিও তার বৃদ্ধির জন্য প্রয়োজন, এবং সালোকসংশ্লেষণের জন্য তার পানির প্রয়োজন। তাহলে শৈবাল এই দুটা জিনিস পেয়ে উপকৃত হচ্ছে। আর শৈবাল কি করছে, ক্লোরোফিল যেহেতু আছে, নিজের খাদ্য নিজে তৈরি করছে এবং সেই খাদ্য ছত্রাকের জন্য প্রয়োজন হচ্ছে। ছত্রাক তার মানে শৈবাল বা শৈবালের দ্বারা উপকৃত হচ্ছে কিভাবে, ছত্রাক খাদ্য পাচ্ছে, শর্করা জাতীয় খাদ্য পাচ্ছে। তাহলে দেখো, ছত্রাক উপকৃত হচ্ছে শর্করা জাতীয় খাদ্য পেয়ে, আর শৈবাল উপকৃত হচ্ছে জলীয় বাষ্প এবং খনিজ লবণ পেয়ে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, বারবার আসে যে এদের সম্পর্কটা কেমন, এটা কি কি ধরনের সম্পর্ক। এটা হচ্ছে মিউচুয়ালিজম সম্পর্ক, এবং এটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে পড়ে, যেখানে দুজনই বা একজন উপকৃত হতে পারে। আর মিউচুয়ালিজম হচ্ছে উভয় উপকৃত হয়, তার মানে এটা হচ্ছে মিউচুয়ালিজমের আন্ডারে পড়ে। এরপরে আরেকটা মিউচুয়ালিজমের উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম হচ্ছে একটা ব্যাকটেরিয়া। এটা কি করতে পারে, এটা শিম জাতীয় উদ্ভিদের শিকড়ের মধ্যে অবস্থান করে। হ্যাঁ, আমি কিছুক্ষণ পরে একটা ছবি তোমাদের দেখাবো, তোমাদের পাঠ্যপুস্তকে আছে সেটা। তো শিম জাতীয় উদ্ভিদের গোড়ার মধ্যে যে গোল 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 গুটি গুটি তৈরি করে, এটাকে বলা হয় নডিউল। হ্যাঁ, এবং বায়বীয় নাইট্রোজেনকে, মানে বাতাসে যে নাইট্রোজেন থাকে সেটাকে সরাসরি এই ব্যাকটেরিয়াটা গ্রহণ করতে পারে। হ্যাঁ, তাহলে বায়ুর নাইট্রোজেনকে গ্রহণ করে, হ্যাঁ, সেখানে কি করে, মূলের মধ্যে সেটাকে আটকাইতে পারে। হ্যাঁ, ফলে কি হয়, এই নাইট্রোজেনটা পায় হচ্ছে তোমার উদ্ভিদ, শিম জাতীয় উদ্ভিদ সেই নাইট্রোজেনটা পায়। হ্যাঁ, পাইলে পরে কি হয়, তার উদ্ভিদের যে বৃদ্ধি তাতে সহায়তা করে। তোমরা জানো যে আমরা নাইট্রোজেন সার কিন্তু উদ্ভিদের বৃদ্ধির জন্য দিয়ে থাকি, তাই না? নাইট্রোজেন সমৃদ্ধ বিভিন্ন সার আছে, যেমন ইউরিয়া আমরা দিয়ে থাকি। কেন? কারণ মাটির মধ্যে নাইট্রোজেন পাওয়াই যায় না তেমন, কেমন। তো এই নাইট্রোজেন, এই দেখা যায় যে নোডিউল ব্যাকটেরিয়া এর কারণে শিম জাতীয় উদ্ভিদের গোড়ায় যেহেতু সরাসরি নাইট্রোজেনকে দেয়, সুতরাং এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় সারের প্রয়োজন হয়ও না। তাহলে এই শিম জাতীয় উদ্ভিদকে সহায়তা করছে ব্যাকটেরিয়াটা নাইট্রোজেন দিয়ে। আর এই ব্যাকটেরিয়াটা উপকৃত হচ্ছে কিভাবে, শর্করা জাতীয় খাদ্য পেয়ে, উদ্ভিদ থেকে শর্করা জাতীয় খাদ্য পেয়ে। তাহলে তোমরা এই যে দুইটা উদাহরণ এখন দেখলা, তার আগে দুটা দেখলা, এটা কি মানে তোমাদের কাছে স্পষ্ট নাকি না? বলো দেখি, কোনো সমস্যা থাকলে একটু বলো, না জি থাকলে। মিস। জি মিস, সমস্যা আছে? না মিস, বুঝেছি। আচ্ছা, আমরা এই মিউচুয়ালিজমের যে উদাহরণ দিয়েছিলাম নডিউল ব্যাকটেরিয়া, এই দেখো উদ্ভিদের একটা গোড়া দেখাচ্ছে। হ্যাঁ, এখানে শিম জাতীয় উদ্ভিদের মূলের মধ্যে যে গোল গোল দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে নডিউল। এভাবে গোল 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 মাটির চাক্কার মতো দেখা যায়। হ্যাঁ, মনে হয় যে মাটি একসাথে হয়ে হয়ে গোল গোল হয়েছে, এবং এটাকে বলা হয় নডিউল। এটার ভিতরে কিন্তু ব্যাকটেরিয়া থাকে। কিভাবে থাকে, যদি আমি এই জায়গাটা প্রস্তুচ্ছেদ করি তাহলে এইভাবে দেখা যায়। দেখো এখানে ব্যাকটেরিয়াটা অবস্থান করছে, এই যে নডিউলের পোরশন। হ্যাঁ, নডিউলটা এরকম বেড়েছে এবং মূলের যে মেইন জায়গাটা সেটা দেখতে পাচ্ছ তোমরা, মূলকে দেখা যাচ্ছে। আর এক্সট্রা বৃদ্ধি পাওয়া যে অংশটা, অতিরিক্ত বৃদ্ধি পাওয়া অংশটার ভিতরে থাকে নডিউলটা এবং এই যে ব্যাকটেরিয়া গুলা। এই ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে গ্রহণ করে এবং মূলের মধ্যে দেয়, ফলে কি হয়,
গাছটা নাইট্রোজেন সমৃদ্ধ হয়, আর ব্যাকটেরিয়াটা গাছ থেকে শর্করা জাতীয় খাদ্য পায়। আচ্ছা, এই বিষয়গুলো মনে রাখতেই হবে আমাদের, কেমন? আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি আমাদের সামনে, একটা সৃজনশীল প্রশ্ন, এটা ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ এ আসছিল। তো এখানে দেখো একটু, এখানে দেওয়া আছে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, শিমগোত্রীয় উদ্ভিদ। আমরা কিন্তু এই দুইটা সম্পর্ক কিছুক্ষণ আগেই জানলাম। হ্যাঁ, আমরা সম্পর্ক দেখেছি। তো আমরা দেখি, দেখো পরিবেশের ভারসাম্য রক্ষায়, ঘ নাম্বার প্রশ্নটা, যে পরিবেশের ভারসাম্য রক্ষায় ক ঘ, ক কি ব্যাকটেরিয়ার, ঘ হচ্ছে শিমগোত্রীয় উদ্ভিদ। তাহলে ক ঘ বুঝতেই পারছো এদের সম্পর্কটা। এবং খ ও গ মানে শৈবাল ও ছত্রাক, এর মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। পরিবেশের ভারসাম্য রক্ষায়, দেখো একেবারে ক্লাসের প্রথমেই আমি বলেছিলাম যে পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এই যে আন্তঃনির্ভরশীলতা, এইটা কিভাবে কাজ করে সেটাই কিন্তু প্রধানত আমাদের উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন হয়। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে এর উত্তর করব, চলো একটু দেখি। আমরা ক খ গ ঘ যথাক্রমে ব্যাকটেরিয়া, শৈবাল, ছত্রাক, শিম জাতীয় উদ্ভিদ, তাই না? তো এদের মধ্যে সম্পর্ক কি? ব্যাকটেরিয়া আর শিম জাতীয় উদ্ভিদের সম্পর্ক আর তোমার শৈবাল ও ছত্রাকের মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া সম্পর্ক। তোমরা দেখেছো যে আন্তঃক্রিয়া দুই রকম, হ্যাঁ, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। এটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া, এবং এটা স্পেসিফিক ভাবে যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে মিউচুয়ালিজম। তাহলে এই হচ্ছে আমাদের যে প্রশ্নের উত্তরের সূচনা। এরপরে আমরা ব্যাখ্যা করব কিভাবে ব্যাকটেরিয়া এবং তোমার শিম জাতীয় উদ্ভিদের মধ্যে সম্পর্কটা হয়। এটা আমরা কিছুক্ষণ আগেই জানলাম যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদের শিকড়ে থাকে, গুটি তৈরি করে, নাইট্রোজেনকে সংবন্ধন করে। এই নাইট্রোজেন সহযোগী শিম উদ্ভিদকে সরবরাহ করে। এটা হচ্ছে তোমার হলো শিম উদ্ভিদ কিভাবে উপকৃত হয়। আর তোমার বিনিময়ে ব্যাকটেরিয়া কি হয়? শর্করা জাতীয় খাদ্য পায়। এটা হচ্ছে মিউচুয়ালিজমের একটা খুব সুন্দর উদাহরণ। এদের মধ্যে যে সম্পর্কটা, এটা হচ্ছে মিউচুয়ালিজম। কিভাবে সম্পর্ক তৈরি হয় সেটা এভাবে ব্যাখ্যা করবা, বইয়ে যেভাবে দেওয়া আছে। আর গ এবং ঘ মানে শৈবাল ছত্রাকের সহ অবস্থান হচ্ছে লাইকেন। আর লাইকেনের ছত্রাক কি করে এবং শৈবাল কি করে এবং দুজন দুজনকে কি দিয়ে সহায়তা করে সেটাও কিন্তু আমরা পড়েছি কিছুক্ষণ আগে। এইটা হচ্ছে তোমাদের ব্যাখ্যার ধরন, কোনটাকে কিভাবে ব্যাখ্যা করবা, যেটা আমরা বই আছে। কিন্তু মেইনলি আমরা যেটা উপসংহারে দিব যে এই যে পরিবেশের ভারসাম্য রক্ষায় কিভাবে এটা সহায়তা করে, এই বিষয়টা এইখান থেকে একটু তোমরা দেখবা। এই উভয় সহ অবস্থানের ফলে সম্পর্কযুক্ত জীবগুলো প্রকৃতিতে অভিযোজিত হয়। কিভাবে অভিযোজিত হয় দেখো, আমি একটু বলি। যে মনে করো যে তুমি আমাকে ছাড়া পারছো না বায়োলজি পড়তে, একটা উদাহরণ বললাম আর কি, ঠিক আছে? তাহলে আমি তোমাকে বায়োলজি সম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান করে দিচ্ছি। অন্যদিকে হ্যাঁ, আমি যেখানে চাকরি করছি, তোমাদেরকে পড়ানোর ফলে তোমরা বেতন দিচ্ছ, ইনস্টিটিউশন সেটা পাচ্ছে, এবং সেখান থেকে আমি একটা সম্মানই পাচ্ছি, ঠিক আছে, বেতন পাচ্ছি। তাহলে আমার উপকার হলো টাকা দিয়ে, আর তোমার উপকার হলো হচ্ছে তুমি জ্ঞানটা, যেটা তুমি একা একা সঠিকভাবে বুঝতে পারছো না, মানে জ্ঞানটা সঠিকভাবে নিতে পারছো না, জ্ঞান অর্জন করতে তোমাকে আমি সহায়তা করছি। এই তাহলে এই যে তোমার প্রকৃতিতে আমরা দুইজনই টিকে থাকবো, তুমি পড়াশোনার দিক থেকে, আমি টাকা পয়সার দিক থেকে উপকৃত হয়ে টিকে থাকবো প্রকৃতিতে। তো অভিযোজিত হলাম না? অভিযোজন মানে কি? অভিযোজন মানে হচ্ছে যে তুমি কিছু একটা খাপ পরিবর্তন, খাওয়ানো। খাপ খাওয়ানো, গুড। মানে পরিবর্তনের মধ্য দিয়ে যেটা তোমার দরকার, যেটা করলে তুমি টিকে থাকতে পারবা, খাপ খাওয়াতে পারবা, সেভাবে তুমি টিকে থাকবা। তাহলে দুইজনের যে অসুবিধা ছিল সেই অসুবিধাগুলো দূর করার জন্য দুইজনের সহ অবস্থান হলো। তোমার আর আমার মধ্যে একটা পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে কি হলো? সহ অবস্থান হলো। এর ফলে আমরা দুইজন কি করব? পড়াশোনার দিক থেকে টিকে থাকছি, টাকার দিক থেকে টিকে থাকছি, অভিযোজিত হচ্ছি, একজন আরেকজনের উপকার করছি। একটির অভাবে আরেকটি অস্তিত্ব কিন্তু হুমকির মুখে পড়বে। হ্যাঁ, একজনের সমস্যা আরেকজন সমাধান করছে বলে হুমকিটা কিন্তু আমরা আর দেখতে পাচ্ছি না, কেমন? এটা থেকে আমরা বের হয়ে আসছি। হ্যাঁ, তাই এই ধরনের সহ অবস্থানের ফলে পরিবেশের জীবের ভারসাম্য সাম্য অবস্থা রক্ষিত। এই যে তুমি টিকে থাকলা, হ্যাঁ, অভিযোজিত হলা, দুইজন দুজনের উপকার যদি না করতা, তাহলে এদিক দিয়ে তোমার নডুল ব্যাকটেরিয়া পেত না শর্করা জাতীয় খাদ্য, আর শিম জাতীয় উদ্ভিদ পেত না হচ্ছে নাইট্রোজেন। আমরা যদি সার না দিতাম, শিম জাতীয় উদ্ভিদ কিন্তু আর টিকতে পারতো না, ফল দিতে পারতো না, পরবর্তী জেনারেশন শিমের বীজ থেকে আর উৎপাদন হতো না। তাহলে তারা অভিযোজিত না হলে তারা কিন্তু প্রকৃতিতে টিকেই থাকতে পারতো না। অন্যদিকে ব্যাকটেরিয়া যদি শর্করা জাতীয় খাদ্য না পেত, সেই ক্ষেত্রেও টিকে থাকতে পারতো না। তাহলে এই ধরনের সহাবস্থানের ফলে পরিবেশী জীবের
সাম্যতা রক্ষিত হয়, অর্থাৎ সবাই টিকে থাকে। তোমরা জানো যে টিকে না থাকলে যে কোনো একজন যদি একটা অংশ পরিবেশের একটা উপাদান, শৈবাল হতে পারে, ছত্রাক হতে পারে, শিম জাতীয় উদ্ভিদও হতে পারে, আবার ব্যাকটেরিয়াও হতে পারে, সবাই আমাদের প্রয়োজন, সবাইকে আমাদের দরকার। তাহলে পরিবেশ থেকে যে কোনো একটা উপকরণ যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু সাম্যাবস্থা, পরিবেশে যে ভারসাম্য, সেটা রক্ষা হবে না। তোমাদেরকে আমি আরেকটা জায়গা আমি একটু বলে দিই, এখানে একটু বলে দিই। সেটা হচ্ছে যে এইখানে তোমরা কিন্তু আবার আমি যেভাবে বললাম যে এই যে উদাহরণটা যেভাবে দিয়েছে, এখানেই কিন্তু তোমরা পরস্পরের সম্পর্কের ভিত্তিতে কে কিভাবে উপকার হলো বললা, এরপরে বলবা যদি না উপকার হতো তাহলে কি সমস্যা হতো, যদি একজন আরেকজনের সাথে না থাকতো সেই ক্ষেত্রে ও ওকে শিম জাতীয় উদ্ভিদকে নাইট্রোজেন দিত না এবং তাতে কি সমস্যা হতো, আর ব্যাকটেরিয়া খাদ্য না পেলে কি সমস্যা হতো, অর্থাৎ দুইজনই কিন্তু টিকে থাকতে পারতো না। এইভাবে বলবা এবং এর ফলে কিন্তু কোশ্চেনের মানে যে পূর্ণতা সেটা প্রাপ্ত হবে, হ্যাঁ, পূর্ণতা প্রাপ্তি আসবে। এরপর আরেকটা জায়গা ছিল কমেন্সালিজম, একটু বলে আমি শেষ করছি, কেননা আমাদের নাম ডাকার সময় হয়তো আর আমরা পাবো। দিবা বলেন। শৈবাল কি জলীয় বাষ্প আর খনিজ লবণ সংগ্রহ করতে পারেন না? না, সেই ক্ষেত্রে অনেকে শোনো, খনিজ লবণ শোষণ করার জন্য তাকে তো সব শৈবাল পারবে না, হ্যাঁ, সব শৈবাল পারে না। যারা পারে না বা সেই সময় যে পরিস্থিতিতে, যেমন লাইকেন কোথা তৈরি হয় জানো, লাইকেনে যে শৈবাল আর ছত্রাক থাকে তারা সাধারণত মরু উদ্ভিদে, মরু অঞ্চলেই প্রথম লাইকেন ছিল। তাহলে মরু অঞ্চলে তোমার খনিজ লবণ বা মাটি থেকে তো পাবা না, মাটি তো সেখানে নাই, সেখানে তো বালি আছে, তাহলে ওখানে পানি মাটি থেকে পাওয়া সম্ভব না। আবার তোমার মনে করো যে মানে জলীয় বাষ্পটা পাওয়া সম্ভব না, খনিজ লবণ তো পাবেই না। তাহলে এই দুইটা তখন ওকে বেঁচে থাকতে সহায়তা করছে কেমন করে জানো, যখন সে লাইকেন গঠন করছে, যখন সে ছত্রাকের সাথে সহ অবস্থানে গেল, তখন কিন্তু এই উপকারিতা সে পেল। ঠিক আছে, বুঝতে পারছো এবার? বুঝতে পারছো কিনা? জি। আচ্ছা, এখানে কমেন্সালিজমে একজন উপকৃত হয়, হ্যাঁ, দুইজনের মধ্যে একজন, অন্য সহযোগিতা অপকৃত হয় না, ক্ষতিগ্রস্ত হয় না, হ্যাঁ, মানে একজন উপকৃত হয়, আরেকজন ক্ষতিগ্রস্ত থাকে না কিন্তু উপকারও পায় না। এখানে রোহিণী উদ্ভিদে যে তোমরা দেখেছো যে উদ্ভিদ বেয়ে বেয়ে উঠে না এক উদ্ভিদ আরেক উদ্ভিদের গায়ে, সেই ধরনের উদ্ভিদটা কি করে, আমরা একটু ছবিতে চলে যাই। হ্যাঁ, রোহিণী উদ্ভিদ, আসলে এটা তোমাদের বইয়ে উল্টা করে লেখা আছে, এটা পরাশ্রয়ী না, এটা রোহিণী উদ্ভিদ। এটা যে বড় একটা আম গাছে মনে করো একটা উদ্ভিদ, হ্যাঁ, এই যে বেয়ে বেয়ে উঠছে, যেই উদ্ভিদটা এর মধ্যে বেয়ে উঠছে, যে সবুজ পাতা সমৃদ্ধ, সেটা কিন্তু গোড়াটা তার মাটির মধ্যেই, হ্যাঁ, মূলটা তার মাটির মধ্যেই আছে এবং মাটির মধ্যে থেকে সে নিজেকে কিন্তু বৃদ্ধি করছে। কিন্তু যেহেতু সে আলো টালো নিচে থাকলে আর পাবে না, সে সোজা হয়ে দাঁড়াতে পারে না, এই জন্য একটা গাছকে, বড় একটা উদ্ভিদকে সে সাহায্যকারী হিসাবে গ্রহণ করেছে, তাকে তার উপর নির্ভরশীল হয়ে সে উপর পর্যন্ত যাচ্ছে, একেবারে উপরে গাছ ধরে বেয়ে বেয়ে একের উপর পর্যন্ত যাচ্ছে। এর ফলে কি সুবিধা সে পাচ্ছে জানো, আলো পাচ্ছে, সূর্যালোকটা একদম খুব ভালো মতো পাচ্ছে, যেটা কিনা নিচে থাকলে পেত না। নিচে থাকলে কি হতো, অন্যান্য গাছের ছায়ায় সে আলোটা বা রোদটা সেভাবে পেত না, খাদ্য তৈরি করতে পারতো না, তার জন্য বেঁচে থাকাটাই হুমকি ছিল। কিন্তু এক্ষেত্রে যে আম গাছ বা জাম গাছ যাই হোক না কেন, বড় যেই উদ্ভিদটা, হ্যাঁ, সেই যে যার উপর নাকি আশ্রয় নিয়েছে, সে কিন্তু কোনোভাবে উপকৃত হচ্ছে না। তবে এই ক্ষেত্রে এ আবার অপকৃতও হচ্ছে না, অর্থাৎ এই যে এর গা বেঁচে আছে, এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অপকৃত বা অপকার হচ্ছে না তার কোনো। এটা হচ্ছে তোমার একটা উদাহরণ। এছাড়া আরো উদাহরণ তোমাদের আছে এখানে, যেমন মনে করো পরাশ্রয়ী উদ্ভিদ, রাসনা হতে পারে, এরাও আশ্রয়দাতা কোনো ক্ষতি করে না। আবার শৈবালও অনেক সময় কোনো উদ্ভিদের দেহে থাকলে সেই ক্ষেত্রেও ক্ষতি হয় না। এখানে একটা কোশ্চেন ছিল আমাদের, সেটা হচ্ছে যে পি যে রাজ্যে অবস্থিত, প্যারামেসিয়াম, হ্যাঁ, প্যারামেসিয়াম যে রাজ্যে অবস্থিত তার বৈশিষ্ট্য লেখো। এটা আর আমরা আলোচনা করব না, এটা আমাদের প্রথম চ্যাপ্টারের কোশ্চেনের মধ্যে চলে যায়। হ্যাঁ, আর হচ্ছে কিউ এবং আর এর মধ্যে ক্রিয়াশীল আন্তঃনির্ভরশীলতা, কিউ আর রোহিণী এবং আম গাছ, এদের যে আন্তঃনির্ভরশীলতা কিছুক্ষণ আগে যেটা বলেছি আমি, পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে কি? হ্যাঁ, আমরা তো পড়েছি আসলে প্রত্যেকটাই পরিবেশের ভারসাম্য রক্ষায়ও কাজ করে এবং নিজের টিকে থাকার ক্ষেত্রে কাজ করে। তো সেটা উত্তরটা আমরা একটু জানবো। প্রথমে একটু দেখি গ নাম্বার, যে এটা প্যারামেসিয়াম হচ্ছে প্রোটিস্টা রাজ্যের, এবং এখানে আমরা প্রোটিস্টা রাজ্যের যে বৈশিষ্ট্য সেগুলোকে দেখেছি। আর উদ্দীপকে ঘয়ে যেটা বলেছে যে রোহিণী এবং আম গাছকে নির্দেশ করা হয়েছে,
রোহিণী আম গাছের মধ্যে ক্রিয়াশীল আন্তঃনির্ভরশীলতা দ্বারা মূলত কমেন্সিয়ালিজম আমরা বুঝি। আর এখানে বলছে যে আন্তঃনির্ভরশীলতা বা কমেন্সিয়ালিজম এবং অর্থাৎ কমেন্সিয়ালিজম পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিভাবে? রোহিণী আম গাছের কোনো ক্ষতি না করে আম গাছকে আরোহণ করে উপরে যাবে এবং সেখানে প্রচুর আলো বাতাস পাবে। আমি তোমাদেরকে বলেছি স্বাভাবিকভাবে বেড়ে উঠবে। যদি নিচে থাকতো সেটা কিন্তু হতো না। ফলে কি হবে? পরিবেশে প্রচুর অক্সিজেন নির্গত হবে, কেননা উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে আলো পায় বলেই সালোক সংশ্লেষণ করতে পারছে এবং অক্সিজেন নির্গত করতে পারছে। আর এই অক্সিজেন আমাদেরকে কিন্তু নিঃশ্বাস নিতে প্রশ্বাসে সহায়তা করছে, তাই তো? মানে শ্বসন ক্রিয়ায় সহায়তা করছে। এতে পরিবেশের অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের যে ভারসাম্য সেটা রক্ষা পাবে, পরিবেশ শীতল থাকবে, নির্মল থাকবে, গ্রিন হাউস প্রতিক্রিয়া থেকে আমরা রক্ষা পাবো, আন্তঃনির্ভরশীলতা। এই কারণে এভাবে করেই আমাদের ভূমিকা রাখছে আন্তঃনির্ভরশীলতা পরিবেশের ভারসাম্য রক্ষায়। এছাড়া কমেন্সিয়ালিজমের কারণে উক্ত অঞ্চলে তথা পরিবেশে বৃষ্টির হার বৃদ্ধি পাবে, পরিবেশের উপর এভাবেও কিন্তু প্রভাব ফেলবে। তাই আন্তঃনির্ভরশীলতার কারণে পশু পাখির সুন্দর আবাসস্থল গড়ে উঠবে, হ্যাঁ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এভাবে পরিবেশের যে ভারসাম্য সেটা রক্ষার্থে সহযোগিতা করবে। এই যে এই জায়গাটা, এই যে এতগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে, এই পয়েন্টগুলো কিন্তু সবগুলো আন্তঃনির্ভরশীলতার গুরুত্ব হিসেবে তোমরা দিতে পারবা। এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের। ম্যাডাম জি ম্যাডাম এগুলো পয়েন্ট করে যদি লিখি তাহলে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই হবে। জাস্ট পয়েন্ট আকারে আমার সময় নেই দেখে আমি দেই নাই, এভাবে উপস্থাপন করেছি। তোমরা অবশ্যই পয়েন্ট আকারে দিতে পারো। ব্লক করে নিবা আগে, তারপরে পয়েন্ট আকারে খাতার মধ্যে লিখে ফেলো। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। এই উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্নটা, এই জায়গাটা যদি তুমি করতে পারো তাহলে আর কোনো চিন্তা নাই। তো আমরা এই যে পরবর্তী অংশ যে ঋণাত্মক আন্তঃক্রিয়া আমরা সামনের দিন পড়বো, কেননা এতটুকু যদি তুমি খুব ভালো মতো বুঝতে পারো তাহলেই কিন্তু ঋণাত্মক আন্তঃক্রিয়া থেকে একই কোশ্চেন আসে, সেই কোশ্চেন গুলোর আনসার খুব সহজেই তুমি করতে পারবা। এখন তোমরা একটা কাজ করো, তোমরা চ্যাট বক্সে যেয়ে তোমাদের রোল নাম্বারটা দিয়ে দাও। আর আরেকটা কাজ করো, আমি এছাড়াও আমি মানে তোমাদেরকে নাম ডাকছি 1 থেকে 5 পর্যন্ত কে কে আছো বলো। 1 আছো, 2, 4 3, 4 দিয়েছি, 5, 6, 7, 8। জি মিস 7। 7 আছে, হ্যাঁ। 8, 9, 10, 11, মিস 12, 11 12, 13, 14, মিস 13। 13 আসতো। আচ্ছা আচ্ছা, 15 আছে। জি 15 মিস আছো? 15। হ্যাঁ। 16 আছো? জি মিস 16 আচ্ছা, 17 আছে। জি মিস। হ্যাঁ, 18, 19, 20 আছো? আচ্ছা, 21, 22, 23, 24, 25। জি মিস। আচ্ছা, 26, 27, 28, 29, 30, 31, 32, 33 আছে, তাই না? মিস 33। হ্যাঁ আছো। আচ্ছা, মিস 32। হ্যাঁ 32, 33 দিয়েছি। আচ্ছা, 34, 35, 36, 37, 38, 39, 40, মিস 39। 39, 41। আচ্ছা, 42, 43, 42 আছো, তাই না? জি সময় মিস নাই। 42। আচ্ছা, হ্যাঁ 43, 44, 45, 46, 47, 48, 49 আছে। জি 49, মিস। হ্যাঁ জি 51, মিস। 52, 53, 54, 55, 56, 57। আচ্ছা, তাহলে তোমরা এই অংশটুকু যতটুকু পড়ালাম সুন্দর করে পড়ো। আমি বারবার বলছি অল্প করে ভালো মতো বোঝো, তাহলে পরবর্তী অংশ বুঝতে তোমাদের বা উত্তর করতে কোনোই কষ্ট হবে না। কেমন? যদি তোমরা এভাবেই পড়ো কোনো কষ্ট হবে না। যদি একটা অংশ বোঝো তাহলে ঠিক পরবর্তী অংশটা যদি একই রকম হয়, আমি সেভাবেই বোঝাচ্ছি যে একটা অংশ বুঝিয়ে দিলে পরবর্তী অংশে কোনো সমস্যা হবে না। ধনাত্মক আন্তঃক্রিয়া তোমরা জানলা, ঋণাত্মক আন্তঃক্রিয়ার কিন্তু সেম ভাবে তোমাদেরকে আনসার করতে হবে। হ্যাঁ, শুধু উদাহরণ আলাদা হবে এবং কিভাবে সেটা পরিবেশের সাথে ভারসাম্য রক্ষায় ক্রিয়াশীল সেটাও তোমরা বলতে পারবা। আচ্ছা, আমরা একটু দেখি তোমাদেরকে, তোমরা ইয়ে করো,
ভিডিও অন করো দেখি, ভিডিও অন করো একটু দেখি। তোমরা আজকে মাত্র 14 জন আছো, 13 জন আছো, তাই না? ভিডিও অন করো তাড়াতাড়ি, এখনই শেষ হয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদেরকে দেখে ক্লাসটা শেষ করি, কেমন? এখনই শেষ হয়ে যাবে। কেউ কিন্তু করছো না, এটা কিন্তু খুব খারাপ কথা, কেমন? এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে, আমরা কিন্তু বলেছিলাম, নির্দেশনা ছিল তোমাদের ভিডিও অন করার। ভিডিওটা অন করো, এখনই ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে।